আজকে আমরা করব ক্লাস 6 এর নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যারেখা সম্পর্কিত ধারণা অধ্যায়ের কষে দেখি 16.1 এর আজকে আমরা 1 দাগ থেকে 6 দাগ পর্যন্ত সবগুলো প্রশ্ন সলভ করব। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেব। এই ভিডিওটা দেখছো মানে এই অধ্যায়ের অঙ্ক তোমার হাতের মুঠোয়। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। তো চলো কথা বাড়াচ্ছি না, শুরু করছি। কষে দেখি 16.1 এর এই অঙ্কগুলো করার আগে সবার প্রথমে আমাদের জানতে হবে সংখ্যারেখা কি। দেখো, সংখ্যারেখা কি সেটা সবার প্রথমে আমরা জেনে নিই। সংখ্যারেখা হলো, ধরো আমি স্কেলের সাহায্যে এইরকমভাবে একটা রেখা টেনে নিলাম। এই রেখার মাঝখানে আমি 0 লিখে নিলাম। শূন্যের যত আমরা ডান দিকে যাব তত মানগুলো বড় হতে থাকবে। তো আমি দেখো এখানে লিখে নিলাম 1, এখানে লিখে নিলাম 2, মানে সমান দূরত্ব রাখবো আমরা, ঠিক আছে। এখান থেকে এখানে যা দূরত্ব হবে এখান থেকে এখানে একই দূরত্ব রেখে এইভাবে আমরা লিখে নেব। তারপর 3, তারপর 4, তারপর 5, অর্থাৎ 0 থেকে যত আমরা ডান দিকে যাব তত মানগুলো বড় হতে থাকবে, আর 0 থেকে যত আমরা বাম দিকে যাব তত মানগুলো ছোট হতে থাকবে। এখানে আমরা লিখবো যে -1, একই দূরত্ব মানে সমান দূরত্ব রেখে আমরা লিখবো এখানে -2, এখানে লিখবো আমরা -3, -4। এই রকমভাবে এই দিকে আমরা 0 থেকে যত বাম দিকে যাব তত মানগুলো ছোট হতে থাকবে। তাহলে বলো তো, -4 আর -2 এর মধ্যে কে ছোট? নিশ্চয়ই -4 ছোট, কারণ 0 থেকে যত আমরা বাম দিকে যাব তত মানগুলো ছোট হতে থাকবে, বুঝলে। এবার যেহেতু এই সংখ্যাগুলোর সামনে মাইনাস হচ্ছে, তাহলে আমরা এই সংখ্যাগুলোর সামনে প্লাস দিতে পারি। এটা হলো +1, এটা +2, এটা +3, +4, এটা হলো +5। এটাই হলো সংখ্যারেখা। আর এর এই দিকে আমরা কত পর্যন্ত সংখ্যা নিতে পারবো? ডান দিকে আমরা ইচ্ছানুযায়ী যতগুলো সংখ্যা আমাদের দরকার ততগুলো নিতে পারবো। সেই জন্য এখানে তীর চিহ্ন দেওয়া থাকবে। তীর চিহ্ন মানে হলো এই দিকে আমরা যত খুশি সংখ্যা নিতে পারবো। একই রকমভাবে বাঁ দিকেও আমরা তীর চিহ্ন দেবো, মানে এই দিকেও আমরা যত খুশি সংখ্যা নিতে পারবো, বুঝলে। এটাই হলো সংখ্যারেখা। 1 দাগে আছে সংখ্যারেখা তৈরি করে নিচের সংখ্যাগুলো সংখ্যারেখায় দেখাই ও নাম দিই। তো দেখো এখানে বিভিন্ন সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলোকে আমাদের সংখ্যারেখায় বসাতে হবে। আর +5 এর জায়গায় আমাদের a নাম দিতে হবে, -2 এর জায়গায় আমাদের b নাম দিতে হবে, +3 এর জায়গায় c দিতে হবে, -6 এর জায়গায় আমাদের d নাম দিতে হবে, +2 এর জায়গায় আমাদের e নাম দিতে হবে, এবং -5 এর জায়গায় আমাদের f নাম দিতে হবে। তো সবার প্রথমে আমি সংখ্যারেখাটা এঁকে নিচ্ছি। তো দেখো আমি সংখ্যারেখাটা এঁকে নিয়েছি স্কেলের সাহায্যে এবং সমান দূরত্ব রেখেছি, মানে 0 থেকে এখানে 1 এর যা দূরত্ব হবে আবার 1 থেকে 2 এর দূরত্ব একই হবে। তো সমান দূরত্ব রেখে আমি এই দিকে +5 নিয়েছি আর এই দিকে আমি -7 পর্যন্ত নিয়েছি। মানে তোমাকে প্রশ্নের মধ্যে যে সংখ্যাগুলো দেবে তার থেকে তোমরা একটা ঘর বেশি রাখবে, ঠিক আছে। তো এবার দেখো, এবার আমরা এই নামগুলো দেখে দেখে বসাবো। +5 যেখানে আছে সেখানে আমরা কি নাম দেব? a নাম দেব। তো আমরা +5 এর জায়গায় আমরা a নাম দেব। তাহলে +5 কোনটা বলো তো? এটা হলো +5। তাহলে আমরা এখানে কি নাম দেব? এখানে আমরা a নাম দেব। তো দেখো আমি এখানে a নাম দিয়ে দিচ্ছি। তারপরে দেখো কি আছে, মাইনাস কি আছে, মাইনাস আছে 2, -2 এর জায়গায় আমরা b নাম দেব। তো -2 এর জায়গায় এখানে আমরা -2 কোনটা? এটা, এখানে আমরা b নাম দেব, ঠিক আছে। তারপরে আছে +3, +3 জায়গায় আমরা c নাম দেব। তাহলে +3 কোনটা? এটা, এখানে আমরা c নাম দেব। তারপর -6 এর জায়গায় আমরা নাম দেব d। তাহলে -6 এর জায়গায় আমরা এখানে d নাম দেব। তারপরে দেখো +2 এর জায়গায় আমরা e নাম দেব। তাহলে +2 যেখানে আছে এখানে আমরা e নাম দেব। তারপরে দেখো -5 আছে, -5 এর জায়গায় আমরা f নাম দেবো। তাহলে -5 কোনটা? এটা, এখানে আমরা f নাম দেব। এবার দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে। প্রথম প্রশ্নটা বলেছে b থেকে e এর দূরত্ব কত ঘর মাপি। তাহলে আমরা লিখে নেব প্রথমে যে a নাম্বার দিয়ে লিখে নেব যে b থেকে e এর দূরত্ব সমান সমান, এবার আমরা গুনে গুনে দেখব। দেখো b থেকে e এর দূরত্ব, তাহলে b কোনটা? এটা, আর e কোনটা? এটা। তাহলে কতটুকু দূরত্ব দেখো তো b থেকে e, এখান থেকে এখানে মানে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। আমি আবার বলছি b থেকে e এর দূরত্ব কতটুকু। তাহলে এখান থেকে এখানে মানে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, অর্থাৎ b থেকে e এর দূরত্ব আমরা বলবো 4
ঘর। তারপরে দেখো বি এর দাগে বলেছে এ কমা বি এর থেকে কত ঘর ডান দিকে মাপি। তো ভালো করে শুনবে, বলেছে এ বি এর থেকে কত ঘর ডান দিকে, মানে এই এটা এই বি এর থেকে কত ঘর ডান দিকে আছে। তাহলে আমরা গুনে নেই, এখান থেকে এখানে মানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর। তাহলে আমরা বলবো যে এই এটা বি এর থেকে 7 ঘর ডান দিকে আছে, বুঝলে। তাহলে আমরা অ্যান্সারটা লিখব যে এ বি এর থেকে 7 ঘর ডান দিকে আছে। সি এর দাগে বলেছে ডি কমা ই এর থেকে কত ঘর বাম দিকে আছে। তাহলে কি বলেছে ডি ই এর থেকে কত ঘর বাম দিকে আছে। তাহলে ডি কোথায়, এটা হলো ডি। তাহলে ডিটা ই এর থেকে কত ঘর বাম দিকে আছে। তাহলে আমরা গুনবো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর। আমি আবারও বলছি, এখানে প্রশ্ন বলেছে যে ডি ই এর থেকে কত ঘর বাম দিকে মাপি। তাহলে এটা হলো ডি ই এর থেকে কত ঘর বাম দিকে আছে। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর। তাহলে আমরা অ্যান্সারটা লিখবো যে ডি ই এর থেকে 8 ঘর বাম দিকে আছে। তাহলে অ্যান্সারটা লিখবো যে ডি ই এর থেকে 8 ঘর বাম দিকে আছে। ডি এর দাগে বলেছে ডি এফ এর থেকে কত ঘর বাম দিকে মেপে লিখি। তাহলে দেখো ডি এফ এর থেকে কত ঘর বাম দিকে আছে, এই ডিটা এফ এর থেকে 1 ঘর বাম দিকে আছে। তাহলে আমরা অ্যান্সারটা লিখব যে ডি এফ এর থেকে 1 ঘর বাম দিকে আছে। ই এর দাগে আছে এ ও এফ এর ঘরে যে সংখ্যা দুটি আছে তাদের মধ্যে সম্পর্ক কি। তো আমরা প্রথমে দেখব এ এর ঘরে কি সংখ্যা আছে, তারপর দেখব এফ এর ঘরে কি সংখ্যা আছে, তারপর আমরা এই দুটো সংখ্যার মধ্যে সম্পর্কটা বের করব। তো দেখো এর ঘরে এখানে কি আছে +5 আর এফ এর ঘরে কি আছে -5। তো আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যা দুটো একই, কিন্তু এখানে দেখো এর সামনে চিহ্ন হলো প্লাস আর এটার সামনে চিহ্ন কি মাইনাস, অর্থাৎ এই সংখ্যা দুটো কি পরস্পর বিপরীত সংখ্যা। তাহলে আমরা লিখে নেব যে এটার অ্যান্সারটা আমরা এভাবে লিখব যে সংখ্যা দুটি পরস্পর বিপরীত সংখ্যা, বুঝলে। এফ এর দাগে আছে বি ও ই এর ঘরে যে সংখ্যা দুটি আছে তাদের পরম মান কি। তো সবার প্রথমে তোমাদেরকে বলে নেই পরম মানটা কি। দেখো পরম মান মানে ওই সংখ্যাটা, যে সংখ্যাটার পরম মান বের করতে বলবে সেই সংখ্যাটাকেই তোমরা লিখবে, সেটার সামনে তোমরা প্লাস চিহ্ন দিতে পারবে না, মাইনাস চিহ্ন দিতে পারবে না, বুঝলে। এই প্রশ্নটা সলভ করি তাহলে বুঝতে পারবে যে পরম মানটা কি। তো দেখো বি এর ঘরে আর ই এর ঘরে যে সংখ্যা দুটো আছে, তাহলে বি এর ঘরে কি সংখ্যা আছে, তো ভালো করে দেখো বি এর ঘরের সংখ্যা আছে -2 আর ই এর ঘরের সংখ্যা কি আছে +2। তো আমাদেরকে বলেছে যে তাদের পরম মান কি। দেখো আমি তোমাদেরকে বলেছিলাম পরম মান মানে হলো ওই সংখ্যাটাই, সেটা সামনে আমরা মাইনাসও ব্যবহার করতে পারবো না, প্লাসও ব্যবহার করতে পারবো না। তাহলে বি আর ই এর ঘরে যে সংখ্যা দুটো আছে তাদের পরম মান কি 2 হবে, মানে ওই সংখ্যাটাই, আমরা শুধু চিহ্ন ব্যবহার করতে পারবো না, ঠিক আছে, আমরা শুধু সংখ্যাটাকেই লিখে দিব। তো আমরা এটা লিখবো যে বি আর ই এর ঘরে যে সংখ্যা দুটো আছে তাদের পরম মান হলো 2। তাহলে আমরা অ্যান্সারটা লিখে নেই, বি ও ই এর ঘরে যে সংখ্যা দুটি আছে তাদের পরম মান 2, এটাই হবে অ্যান্সার। 2 এর দাগে আছে নিচের রাশিগুলো কি বোঝায় লিখি। তো দেখো এখানে এ থেকে এফ পর্যন্ত এখানে 6টি প্রশ্ন দেওয়া আছে। তো এই প্রশ্নগুলোর মানে এই রাশিগুলো কি বোঝায় সেটা আমাদের লিখতে বলেছে। তো আমি প্রথমে এই 6টা প্রশ্ন তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নগুলো তুলে নিয়েছি। প্রথম প্রশ্নে আছে
-10 টাকা লাভ, -10 টাকা লাভ। তাহলে মাইনাস মানে কোন দিকে বলো তো? শূন্যের এই দিকে তো, তাই তো? শূন্যের এই দিকে হলো -10, মানে এরপর 7, 8, 9, 10 হবে। তো মাইনাস মানে শূন্যের এই দিকে কখনো লাভ হয় না, এই দিকে সবসময় ক্ষতি হয়। সবসময় মনে রাখবে যে শূন্যের বাঁ দিকে যাওয়া মানেই তোমার ক্ষতি হবে। তো তার মানে আমরা বলতে পারি যে এই রাশিটার কথাটা আমরা এভাবে লিখতে পারি, -10 টাকা লাভ মানে 10 টাকা ক্ষতি। কারণ মাইনাস বলতে কখনো লাভ হয় না, সব মাইনাস বলতে সবসময় ক্ষতি হয়। তাহলে আমরা এটা লিখে নেব যে 10 টাকা ক্ষতি। তারপরে কি বলেছে? তারপরে বলেছে -15 মিটার ওপরে। দেখো ওপরে মানেটা কি? ধরো এখানে এটা শূন্য আছে, তারপর আমরা কি লিখবো? ওপরে 1, তারপর 2, মানে এগুলো সব প্লাস থাকবে। 1, 2, তারপর 3, তারপর 4, এই রকম করে ওপরের দিকে উঠবে, তাই তো? আর নিচের দিকে কি থাকবে? -1, -2, -3, এই রকম থাকবে। তো এখানে -15 মিটার ওপরে বলেছে, তাহলে -15 মিটার ওপরে মানে কি? মাইনাস মানে তো নিচের দিকে বোঝাচ্ছে, তাই না? তার মানে এইরকমভাবে গুণে যদি একসময় কিন্তু আমরা -15 পাবো। তার মানে কি এটা ওপর দিকে উঠছে না? তো এটা কোন দিকে আসছে? এটা নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ -15 মিটার ওপরে ওঠা মানে কি 15 মিটার নিচে নামা। তাহলে আমরা এটাকে লিখে নেব যে 15 মিটার নিচে নামা। বুঝলে? যাদের এভাবে বুঝতে অসুবিধা হয় তাদেরকে আমি একটা সহজ নিয়ম বলবো। সহজ নিয়মটা কি? দেখো এখানে বলেছে -10 টাকা লাভ, তাহলে আমরা মাইনাসটা যখন লিখবো না তখন লাভের উল্টোটা লিখবো। লাভের উল্টো কি হয়? ক্ষতি হয়। একই রকমভাবে দেখো এখানে -15 মিটার ওপরে আছে, যেহেতু আমরা এখানে মাইনাসটা এখানে লিখিনি, তাহলে ওপরের মানে বিপরীত কি হবে? নিচে নামা। বুঝলে? একই রকমভাবে দেখো যদি আমরা এটা করি তাহলে মাইনাসটাকে যদি না লিখি তাহলে 36 গ্রাম কমের বিপরীত কি লিখবো? বেশি লিখবো। তাহলে আমরা এখানে লিখব যে 36 গ্রাম বেশি। বুঝলে? তাহলে এটা হয়ে গেল। ডিয়ের দাগে বলেছে -18 মিটার পূর্ব দিকে, তাহলে এটা আমরা কিভাবে লিখবো? আমরা মাইনাসটাকে লিখবো না, আমরা লিখবো 18 মিটার পূর্বের যে মানে বিপরীত, সেটা কি হবে? পূর্বের বিপরীত হবে পশ্চিম দিকে, তাহলে আমরা লিখবো পশ্চিম দিকে। বুঝলে? তারপর বলেছে -23 টাকা জমা। দেখো -23 টাকা জমা কথাটা মানেটা কি? তো আমি একটা সংখ্যা রেখে এঁকে নিলাম, তাহলে এটা 0, তাহলে এইদিকে হবে +1, আর এইদিকে হবে +2, +3, আর এইদিকে হবে -1, -2, -3, তাই তো? তাহলে -23 টাকা জমা মানে কি? এই দিকে আছে, তাহলে এই দিকে কখনো জমা হয় না, মানে মাইনাস মানে কখনো জমা হয় না। মাইনাস মানে কি? খরচ করে ফেলা। তাহলে আমরা এটাকে লিখবো যে 23 টাকা কি লিখবো? খরচ লিখবো। বুঝলে? মাইনাস মানে কখনো জমা না, মাইনাস মানে খরচ। তাহলে আমরা এটাকে -23 টাকা জমাটাকে আমরা লিখবো 23 টাকা খরচ। এবার বলেছি -5 কিমি দক্ষিণ দিকে, তাহলে আমরা মাইনাসটা লিখবো না, আমরা লিখবো 5 কিমি কি লিখবো? দক্ষিণের উল্টোটা হলো কি? উত্তর দিকে। বুঝলে? তাহলে সবসময় মাথায় রাখবে যে তোমরা মাইনাসটাকে লিখবে না, তাহলে এখানে যেটা থাকবে সেটা উল্টোটা লিখে দেবে, তাহলেই হয়ে যাবে। 3-এর দাগে বলেছি নিচের সংখ্যাগুলির পরম মান লিখি। তো দেখো আমি আগেই বলে দিয়েছি পরম মান মানে আমরা ওই সংখ্যাটাই লিখবো, কোনো চিহ্ন লিখবো না, প্লাসও লিখবো না, মাইনাসও লিখবো না, শুধু সংখ্যাটাকে লিখে দেবো। তো দেখো আমি এ থেকে ই পর্যন্ত এখানে যে প্রশ্নগুলো দেওয়া ছিল সেগুলো আমি তুলে নিয়েছি। তো এখানে প্রথম প্রশ্ন হলো যে -12 এর পরম মান। তো আমরা শুধু সংখ্যাটাকে লিখবো, 12 লিখবো, এখানে আমরা কোনো চিহ্ন লিখবো না। তারপর বলেছি +13 এর পরম মান, আমরা শুধু 13কে লিখবো, এখানে আমরা প্লাস চিহ্ন লিখবো না। ঠিক আছে? আমি আবার বলছি শুধু সংখ্যাটাই লিখবো, কোনো চিহ্ন লিখবো না। এবার বলেছে -22 এর পরম মান, তাহলে আমরা শুধু 22 লিখবো। -61 এর পরম মান, আমরা 61 লিখবো, কোনো চিহ্ন লিখবো না। +17 এর পরম মান, আমরা শুধু 17 লিখবো, কোনো চিহ্ন লিখবো না। বুঝলে? 4-এর দাগে আছে নিচের রাশিগুলির বিপরীত রাশি খুঁজি। তো দেখো এখানে এ থেকে জি পর্যন্ত এই প্রশ্নগুলোর বা এই রাশিগুলির আমাদের বিপরীত রাশি খুঁজে বের করতে বলেছে। আমরা 2-এর দাগের প্রশ্নে করেছিলাম যে এই রাশিগুলো বলতে কি বোঝায়। মানে আমি সোজা ভাষায় যদি বলি আমি ভাত খাবো, আর রাজবংশী ভাষায় যে সেটাকে কি বলে? মুই ভাত খাইম। মানে কথাটা একই, কথার মানেটা একই, কিন্তু কথা বলার ধরনটা আলাদা। ঠিক আমরা 2-এর দাগের এই প্রশ্নগুলো সেটাই করেছিলাম, যেটার মানেগুলো একই, সেটাকে অন্যভাবে কিভাবে বলা যেতে পারে সেগুলো আমরা 2-এর দাগে সলভ করেছিলাম। কিন্তু আমরা 4-এর দাগের এই প্রশ্নগুলো কিন্তু সম্পূর্ণ বিপরীতটা আমরা করব, মানে বিপরীত রাশিটা খুঁজব। অর্থাৎ আমি যদি তোমাদেরকে বলি +5 এর বিপরীত রাশি কি?
+5 এর বিপরীতে আমরা বলবো -5। যদি বলি +6 এর বিপরীতে আসি কি, আমরা বলবো -6, মানে বিপরীতটা আমরা খুঁজবো। ঠিক আছে, এবারটা আমরা বিপরীত খুঁজবো। আর 2-এর দাগেগুলো করেছিলাম যে একই কথা আমরা দুভাবে কিভাবে বলতে পারি। ঠিক আছে, তো দেখো আমি 4-এর দাগের প্রশ্নগুলো আমি তুলে নিয়েছি। এর দাগে প্রশ্নে আছে 10 টাকা ব্যয়, তাহলে এর বিপরীত রাশিটা কি হবে? দেখো, ব্যয়ের বিপরীত রাশি আমরা জানি আয় হবে, তাহলে আমরা প্রথমে লিখবো যে 10 টাকা আয় লিখবো। ঠিক আছে, তাহলে 10 টাকা ব্যয়ের বিপরীত রাশি লিখবো 10 টাকা আয় বা 10 টাকা জমা লিখতে পারি। আবার আমরা এটাকে লিখতে পারি যে, এবার দেখো যে ভাষাটা আছে আমরা তাই লিখবো 10 টাকা 10 টাকা ব্যয় লিখবো, এর সামনে আমরা চিহ্নটা মাইনাস দেবো। তাহলে 10 টাকা ব্যয়ের বিপরীত রাশি আমরা কি বুঝি? 10 টাকা আয়, আবার আমরা বুঝি -10 টাকা ব্যয়। সোজাভাবে যদি আমি তোমাদেরকে বলি, প্রথমে তোমরা এই ভাষাটাকে তোমরা চেঞ্জ করবে, তারপরে পুরো ভাষাটা যা আছে তাই রাখবে, এখানে যা চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন তোমরা এখানে দিবে। ঠিক আছে, দেখো বিয়ের দাগে আছে -15 মিটার ওপরে ওঠা, তাহলে আমরা প্রথমে কি করব? আমরা এই পুরো লাইনটাই লিখব, শুধু এই যে ওপরে ওঠা এর ভাষাটাকে আমরা চেঞ্জ করে লিখব নিচে নামা। ঠিক আছে, আমরা প্রথমে লিখব যে -15 মিটার -15 মিটার নিচে নামা। আমরা প্রথমে ভাষাটা চেঞ্জ করব, তারপর কি করব? তারপর ভাষাটা যা আছে আমরা তাই লিখব। ভাষাটা আছে যে 15 মিটার ওপরে ওঠা, শুধু চিহ্নটা লিখব না, বুঝলে? আমি আবারও বলছি, প্রথমে আমরা কি করব? এখানে যা আছে তাই লিখব, শুধু ভাষাটা চেঞ্জ করব। তারপরের বার আমরা এই পুরো লেখাটা যা আছে তাই লিখব, শুধু চিহ্নটা চেঞ্জ করব, বুঝলে? যদি মাইনাস থাকে তাহলে আমরা কি লিখব? প্লাস লিখব। তারপরে দেখো কি আছে, 81 টাকা লাভ, তাহলে এটাকে আমরা কিভাবে লিখব? আমরা প্রথমে এই কথাটাকে চেঞ্জ করব, তাহলে 81 টাকা লাভটাকে আমরা লিখব যে 81 টাকা কি লিখবো? আমরা 81 টাকা ক্ষতি। বা আমরা আবার কি লিখতে পারি? এই পুরো লেখাটা লিখব, এখানে যে চিহ্ন আছে তার বিপরীত দিব, তাহলে প্লাস আছে এখানে নাই মানে কি আছে? প্লাস আছে, তাহলে প্লাসের উল্টো হলো মাইনাস, আমরা লিখব -81 টাকা লাভ। তারপরে দেখো ডিয়ের দাগে আছে -35 মিটার নিচে নামা, তাহলে আমরা কি করব? আমরা প্রথমে এই ভাষাটাকে চেঞ্জ করব, তাহলে লিখে নেব যে -35 মিটার নিচে নামাটাকে লিখব আমরা ওপরে ওঠা। ঠিক আছে, অথবা আমরা কি লিখব? আমরা পুরো লাইনটা যা আছে তাই লিখব, শুধু চিহ্নটা চেঞ্জ করব, তাহলে মাইনাসের জায়গায় কি আসবে? প্লাস আসবে, তাহলে প্লাস চিহ্ন দিলে দিতে পারো, নাও দিলে হবে। তো লিখব +35 মিটার নিচে নামা, বুঝলে? তারপর আছে -24 কিলোগ্রাম ওজন বৃদ্ধি, তাহলে আমরা যা আছে তাই লিখব, শুধু কথাটা চেঞ্জ করব, -24 কিলোগ্রাম ওজন আমরা কি লিখব? বৃদ্ধিটার জায়গায় হ্রাস লিখব। অথবা এবার কি লিখব? পুরো লেখাটা যা আছে তাই লিখব, শুধু চিহ্নটা চেঞ্জ করবো, তাহলে 24-এর উল্টো কী হবে? প্লাস হবে, নাই মাইনাসের উল্টোটা কী হবে? প্লাস হবে। আর লেখাটা যা আছে তাই লিখবে যে 24 কিলোগ্রাম ওজন বৃদ্ধি, বুঝলে? আর এখানে প্লাস চিহ্নটা দিলে হয়, না দিলে হয় না, মানে নাই মানে আমরা সবসময় জানি যে প্লাস চিহ্ন আছে। তারপরে আছে 28 মিটার ডান দিকে, তাহলে আমরা কি করব? কথাটা চেঞ্জ করব যে 28 মিটার বাম দিকে। ঠিক আছে, বিপরীত, ডান দিকের বিপরীত কি? বাম দিকে। এবার আমরা লিখব কি? যে লেখাটা মানে পুরো লেখাটা যা আছে তাই লিখব, শুধু চিহ্ন চেঞ্জ করব, তাহলে এখানে নাই মানে কি আছে? প্লাস আছে, তাহলে প্লাসের উল্টো হলো মাইনাস, -28 মিটার ডান দিকে। লাস্ট দেখো কি আছে? 9 কিগ্রা ওজন হ্রাস, তাহলে আমরা প্রথমে এই ওজন হ্রাসের জায়গায় আমরা ওজন বৃদ্ধি লিখব, তাহলে লিখে নেব 9 কিগ্রা ওজন বৃদ্ধি। ঠিক আছে, এবার আমরা কি লিখব? এবার আমরা পুরো লেখাটা যা আছে তাই লিখব, শুধু চিহ্নটা চেঞ্জ করব, তাহলে আমরা লিখব যে -9 কিগ্রা ওজন হ্রাস, বুঝলে?
পাঁচের দাগে আছে সংখ্যা রেখার সাহায্যে ফাঁকা ঘরে লেস দেন বা গ্রেটার দেন চিহ্ন বসাই। তো তোমরা দেখো এখানে পাঁচের একের দাগ থেকে এখানে আটের দাগ পর্যন্ত এখানে মোট 8টা প্রশ্ন দেওয়া আছে। তো এই 8টা প্রশ্নের এই ফাঁকা ঘরগুলোতে আমরা লেস দেন এবং গ্রেটার দেন বসিয়ে এই ফাঁকা ঘরগুলো পূরণ করব। ঠিক আছে, তো আমি প্রথমে একের দাগ থেকে এই আটের দাগ পর্যন্ত সবগুলো প্রশ্ন তুলে নিচ্ছি। তো দেখো আমি এখানে সবগুলো প্রশ্ন তুলে নিয়েছি। প্রথমে একের দাগের প্রশ্নে আছে 0, এখানে ফাঁকা ঘর দেওয়া আছে, এখানে 5 দেওয়া আছে। তো এখানে আমরা কি বসাবো? এখানে আমরা লেস দেন বসাবো নাকি গ্রেটার দেন বসাবো, কোনটা আমরা এখানে বসাবো? ঠিক আছে, তো দেখো ভালো করে দেখো। তো আমি যদি সংখ্যা রেখাটা দেখাই তাহলে দেখো 0 থেকে যত আমরা ডান দিকে যাব তত মানগুলো বড় হতে থাকবে, আর 0 থেকে যত আমরা বাম দিকে যাব তত মানগুলো ছোট হতে থাকবে। তাহলে এখানে 0 আর 5-এর মধ্যে 5 বড়, তাই তো? তাহলে 5 যেহেতু বড় তাই আমাদের চিহ্নটা এই রকম দিতে হবে। ঠিক আছে, যেটা বড় হবে সেটা এই চিহ্নটার ভেতরে থাকবে, এখানে থাকবে। ঠিক আছে, এখানে থাকবে। তো 5 আর 0-এর মধ্যে 5 বড়, তাই এই চিহ্নটা এই রকম থাকবে আর এটার ভেতরে 5 থাকবে। আর এক কথা দেখো, যেহেতু 5-এর শক্তিটা বেশি, 5 বড় মানে কি, 5-এর শক্তিটা বেশি, তাই 5 কী করবে, এই 0-কে ঠেলে নিয়ে যাবে, তাই তীর চিহ্নটা এইরকম, বুঝলে? তো তারপরে দেখো 2-এর দাগে আছে 0 আছে আর -6 আছে। তাহলে দেখো 0 আর -6, তাহলে এগুলো আমরা মাইনাস দেবো, কারণ 0-এর বাম দিকে থাকলে এগুলো মাইনাস হয় আর ডান দিকে থাকলে প্লাস হয়। তো এখানে কি আছে, 0 আছে আর -6 আছে, তাহলে এটা হলো 0 আর -6 কোনটা, এটা। তাহলে আমরা জানি যে 0 থেকে যত আমরা বাম দিকে যাব তত মানগুলো ছোট হতে থাকবে। তার মানে এখানে -6 কিন্তু ছোট, 0 কিন্তু বড়। ঠিক আছে, তাহলে আমরা চিহ্নটা কি দেব, আমরা চিহ্নটা দেব এই রকম। ঠিক আছে, গ্রেটার দেন চিহ্ন দেব, যার মানে যে সংখ্যাটা বড় সে এই চিহ্নের ভেতরে থাকবে, মানে এর শক্তি বেশি, একে ঠেলে নিয়ে যাবে, বুঝলে? 3-এর দাগে আছে 6, এখানে ফাঁকা ঘর দেওয়া আছে, এখানে আছে -6। তো এখানে গ্রেটার দেন না লেস দেন চিহ্ন বসবে। দেখো 6 কোনটা, 6 হলো এটা, আর -6 কোনটা, এটা। তাহলে এই দুটোর মধ্যে কোনটা বড় বলো তো? নিশ্চয়ই এই +6টা বড়, কারণ আমরা জানি 0 থেকে যত ডান দিকে যাব তত মানগুলো বড় হতে থাকবে। তার মানে +6টা বড় আর -6টা ছোট। তাহলে এখানে চিহ্নটা এই রকম হবে, গ্রেটার দেন চিহ্ন হবে, বুঝলে? যেটা বড় সেটা এই চিহ্নের ভেতরে থাকবে। ঠিক আছে, তারপরে দেখো -8 আছে আর -10 আছে। তাহলে -8 কোনটা? দেখো এটা, এর পরের ঘরটা কিন্তু -8 আসবে। আর এখানে কি আছে, -8 আর এখানে আছে -10। তারপরে এরকমভাবে চলতে থাকবে, 8-এর পরে আসবে 9, তারপরে আসবে 10, তাই তো? তাহলে এখানে -8 আর -10-এর মধ্যে কোনটা বড় আমরা প্রথমে দেখব। দেখো -8টা কিন্তু বড় হবে, মানে 0 থেকে যত আমরা বাম দিকে যাব তত মানগুলো ছোট হতে থাকবে। তার মানে -8টা বড় আর -10টা ছোট। তাহলে যেহেতু -8 বড় তাই চিহ্নটা এই রকম হবে, মানে এই রকম চিহ্নের ভেতরে থাকবে, এর শক্তি বেশি, তাই এটাকে ঠেলে নিয়ে যাবে, বুঝলে? তারপর 5-এর দাগে আছে -1, এখানে ফাঁকা ঘর দেওয়া আছে -11। তো -1 কোনটা বলো তো? -1 হলো এটা, আর -11 কোনটা, এর যে পরের ঘরটা সেটা হবে -11, তাই তো? তাহলে এই দুটোর মধ্যে কোনটা বড় বলো তো? -1 বড়, কারণ 0 থেকে যত বাম দিকে যাব তত মানগুলো ছোট হতে থাকবে, তার মানে -1 বড়। তাহলে -1 যেহেতু বড় তাই চিহ্নটা এই রকম হবে। ঠিক আছে, এর শক্তি বেশি তাই এটাকে ঠেলে নিয়ে যাবে। 6-এর দাগে আছে 11, এখানে ফাঁকা ঘর দেওয়া আছে 15। তো এখানে গ্রেটার দেন না লেস দেন বলবে। দেখো 11 আর 15 আছে, এটার মধ্যে আমরা জানি 15 বড়, যেটা বড় সেটার দিকে এই রকম চিহ্ন থাকবে, মানে সেটা এই চিহ্নের ভেতরে থাকবে, বুঝলে? 7-এর দাগে আছে -10, এখানে ফাঁকা ঘর দেওয়া আছে 2। দেখো -10 মানে এটা আর 2 মানে হলো এটা, এখানে কোনো চিহ্ন নাই মানে কিন্তু প্লাস আছে, তাহলে ঠিক আছে। তাহলে +2 মানে হলো এটা আর -10 মানে এটা। তাহলে এই দুটোর মধ্যে বড় কোনটা? +2 বড়, কারণ 0 থেকে যত ডান দিকে যাব তত মানগুলো বড় হবে। তার মানে +2 যেহেতু বড় তাই চিহ্নটা এই রকম হবে, মানে এই চিহ্নের ভেতরে থাকবে সবসময় বড় সংখ্যাগুলো। তারপর -100 আর -50। তাহলে দেখো আমরা 0 থেকে যত বাম দিকে যাব তত মানগুলো কী হতে থাকবে, ছোট হতে থাকবে। তার মানে আমরা যদি বাম দিকে এইভাবে যাই তাহলে একসময় -50 পাবো, তারপর আরও 50 ঘর যাওয়ার পর -100 পাবো, তাই তো? তার মানে -50টা কিন্তু বড় আর -100টা ছোট। তাহলে যেটা বড় সেটা এই রকম চিহ্নের ভেতরে থাকবে,
কারণ এর শক্তি বেশি, এটাকে ঠেলে নিয়ে যাবে, বুঝলে? তো এই হয়ে গেল 5-এর দাগের অঙ্কগুলো। 6-এর রোমান সংখ্যা 1-এ আছে -12 এর চেয়ে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি। কি বলেছে? -12 এর চেয়ে ছোট বলেছে 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো দেখো -12 এর এর পরের ঘরটা কি আসবে বলো তো? -11 এর পরের ঘরটা আসবে -12। তাহলে -12 এর চেয়ে ছোট, এগুলো কিন্তু এই সংখ্যাগুলো কিন্তু -12 এর থেকে বড়, মানে -12 থেকে ছোট বলেছে। ছোট মানে কি? এর থেকে আমরা যত আরো বাম দিকে যাব সবগুলো মান হবে -12 থেকে ছোট। তার মানে -12 এর পরে আছে -13, তারপরে কি আছে -14, তারপর আছে -15, তারপর আছে -16, -17। এই যে সংখ্যাগুলো আছে এইরকমভাবে যে চলতে থাকবে যে সংখ্যাগুলো, সেগুলো সবগুলোই কিন্তু -12 এর চেয়ে ছোট হবে। আর এই মানগুলো কিন্তু -12-র চেয়ে বড়, কারণ আমরা জানি 0 থেকে যত বাম দিকে যাব তত মানগুলো ছোট হতে থাকবে। তার মানে -12 এর চেয়ে ছোট যে 4টা আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যা পাবো, সেটা যত এই দিকে যাব -12 থেকে, সেই সবগুলো হবে -12-র চেয়ে ছোট। তাহলে -13 হবে, -14 হবে, -15 হবে, -16 হবে। যেহেতু এখানে 4টা বলেছে তাহলে এই 4টা দিলেই হয়ে যাবে। তো আমরা লিখে নেব -12 এর চেয়ে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো -13, -14, -15 আর -16, বুঝলে? এরপরে কি বলেছে দেখো, এরপরে বলেছে -8 এর চেয়ে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি। -8 এর চেয়ে বড়, তাহলে এটা হলো -8, এর চেয়ে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। দেখো -8 এর চেয়ে বড় ঋণাত্মক মানে সংখ্যাগুলোর সামনে মাইনাস থাকতে হবে। তাহলে -8 এর থেকে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো এই সবগুলো সংখ্যাই -8 এর থেকে বড়। -7 হবে, -6 হবে, -5 হবে, -4 হবে, -3 হবে, -2 হবে, -1 হবে, এই সবগুলো হবে -8 এর থেকে বড়, বুঝলে? তাহলে আমরা লিখে নেব যে -8 এর চেয়ে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো, আমরা কি লিখব? আমরা 7 লিখব, -6 লিখব, আমরা 5 লিখব, -4 লিখব। এই সবগুলোই হলো -8 এর চেয়ে বড়, ঠিক আছে? শেষে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি মনে হয় এই ভিডিওটা থেকে তুমি কিছু বুঝতে পেরেছো বা তুমি কিছু শিখতে পেরেছো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিওটাতে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।